মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারা দেশে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ভিড়, উৎসবমুখর পরিবেশে ফর্ম জমা দিচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। গফরগাঁওয়ে রাতের আধারে উধাও প্রায় 20 ফুট রেললাইন, অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত। বিকল্প রুটে চলছে ঢাকা ময়মনসিংহের ট্রেন। রাস্তা থেকে ট্রেনটা বঞ্চিত হয়ে নিচে পড়ে গেছে, পরে সবাই এসে দেখে পরে আর কি যাত্রীগুলো অনেক কষ্ট করে সবাই যাইতেছে। ভয়াবহ সমস্যা, যাত্রী আতঙ্ক মেতে ছিল। সারা দেশে বেড়েছে শীতের দাপট। আজ সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে 10 ডিগ্রি সেলসিয়াস। কষ্টে দিন কাটছে হতদরিদ্র মানুষের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ। সকাল থেকে বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। এই সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার কাছে দোয়া প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে সকাল থেকেই বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন তারা। সবারই প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা। ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন মেহেরুল সুজন। যাচ্ছি সুজনের কাছে। সুজন, আজ তো বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। কি অবস্থা দেখছেন সেখানে? মনোনয়নপত্র কি জমা দেওয়া হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে জানাবেন? সোহার, বগুড়া 6 আসন অর্থাৎ বগুড়া সদর আসনে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এবং বগুড়া 7 আসনে জমা দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র। তবে এখন পর্যন্ত কিন্তু বিএনপির শীর্ষ এই দুই নেতার মনোনয়নপত্র নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে কিন্তু তারা এখনো পৌঁছাননি। আমি কিছুক্ষণ আগে জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন, মূলত তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যে স্বাক্ষরের কার্যক্রমটি ছিল মনোনয়নপত্রে, সেটি তারা গতকালকে শেষ করেছেন রাতে ঢাকায়। এরপরে নেতাকর্মীরা, জেলা বিএনপির নেতাকর্মীরা আজকে ভোর নাগাদ বগুড়ায় পৌঁছেছেন এবং কিছু কাগজপত্র, ফটোকপি সহ অন্যান্য যে জরুরি কাগজপত্রগুলো রয়েছে সেগুলো তারা এখন আসলে সংযোজন করছেন মনোনয়নপত্রের সঙ্গে, এবং সেগুলো নিয়ে হয়তো আর 20-25 মিনিটের মধ্যে তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবেন। প্রথমে জমা দেওয়া হবে তারেক রহমানের মনোনয়নপত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের, এবং সেই মনোনয়নপত্রটি জমা দেওয়ার পরে সেন্ট্রাল মসজিদে, বগুড়ার সেন্ট্রাল মসজিদে কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল করবেন নেতাকর্মীরা। সেই দোয়া মাহফিল শেষে দুপুর 2টা নাগাদ বেগম খালেদা জিয়ার যে মনোনয়নপত্র সেটি নেতাকর্মীরা জমা দেবেন বগুড়া 7 আসনে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই দলের শীর্ষ দুই নেতার মনোনয়নপত্র জমা দেওয়ার যে কার্যক্রম রয়েছে সেটিকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে, এবং তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। কারণ প্রথমবারের মতো তারেক রহমান এই বগুড়া 6 আসনে নির্বাচন করছেন, যে আসনে বরাবরই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করতেন। সেই আসনে এবার প্রথমবারের মতো তারেক রহমান নির্বাচন করছেন। এই নিয়ে কিন্তু নেতাকর্মী
নেতাকর্মীদের ভিতরে আসলে উচ্ছ্বাসের কমতি নেই নাবিলা, এবং তারা কিন্তু সকাল থেকেই এখানে তারা জড়ো হতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পর নেতাকর্মীরা আসবেন। জেলার যারা শীর্ষ নেতা রয়েছেন তারা কিন্তু তারেক রহমানের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে এসে জমা দেবেন, এবং স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা বেগম খালেদা জিয়াকে এই আসনে এবং বগুড়া 7 আসনে বরাবরই যেভাবে তারা রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত করেছেন তাকে, এবং এখানে নির্বাচিত হবার পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন 3 বার, তারা আসলে তারেক রহমান যেহেতু এবার সদর আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রথমবারের মতো, সে কারণে তারা তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও কিন্তু রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত করতে চান। এইরকম প্রত্যয়, এরকম কিন্তু প্রত্যাশা নেতাকর্মীদের মধ্যে রয়েছে, এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তাদেরও আসলে আমরা এখন পর্যন্ত তেমন কাউকে দেখিনি যে তারা এখানে মনোনয়নপত্র জমা দিতে আসবেন। তবে বিএনপির 2 শীর্ষ নেতার মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোহার সকাল থেকেই রয়েছে। সুজন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার একটু রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমাদের সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন। তারেক, সকাল থেকে প্রার্থী ও কর্মী সমর্থকদের ভিড় থাকার কথা সেখানে। এখন পর্যন্ত কতজন মোট মনোনয়নপত্র জমা দিলেন সবশেষ জানাবেন। সোহার, বেলা 11টার পর থেকে আসলে বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা মনোনয়ন তুলেছিলেন তারা আসছেন, এবং এখন পর্যন্ত রাজশাহীতে মোট 2 জন প্রার্থী মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন। একটু আগে রাজশাহী 1 আসনের জামাতের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং এখন রাজশাহী 3 আসনের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ তিনি জমা দিচ্ছেন। এছাড়াও রাজশাহী সদর আসনের, রাজশাহী 2 আসনের প্রার্থী যিনি রয়েছেন তিনিও জমা দিবেন। এ বাদেও এই রাজশাহী সদর এবং রাজশাহী 1 এই 2 আসনের যারা রয়েছেন মনোনয়ন তুলেছিলেন বিএনপির মনোনীত প্রার্থী তারাও কিন্তু জমা দেবেন। এর মধ্যে রাজশাহী 3 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন তিনি নেতাকর্মীদের নিয়ে কিন্তু এসেছেন, তিনি মনোনয়নপত্র জমা দেবেন, এবং এখন পর্যন্ত রাজশাহীতে মোট 56 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রাজশাহী 1 আসন থেকে 8 জন, রাজশাহী 2 আসন থেকে 9 জন, রাজশাহী 3 আসন থেকে 7 জন, রাজশাহী 4 আসন থেকে 9 জন, এবং রাজশাহী 5 আসন থেকে 15 জন কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজশাহী 6 আসন থেকে 8 জন মনোনয়ন যে ফর্ম সেটি সংগ্রহ করেছেন। এবং সকাল থেকে আমি যেমনটি দেখছি বিভিন্ন দলের নেতাকর্মীরা বেলা 11টার পর থেকে মূলত তারা আসতে শুরু করেছেন, এবং তারা এসে তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে আসছেন, এবং তারা এসে কিন্তু রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে কিন্তু তারা মনোনয়নপত্র সেটি জমা দিচ্ছেন। এবং এই একটু আগে রাজশাহী 1 আসনের জামাতের মনোনীত প্রার্থী যিনি ছিলেন তিনি নেতাকর্মীদের নিয়ে কিন্তু মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন। সকলেই কিন্তু বলছেন যে নির্বাচনী মাঠে আগের যে অস্থিরতা সেটি কিন্তু অনেকটা কেটে গিয়েছে, এবং এবারের নির্বাচন সেটি উৎসব মুখর হবে তেমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং তারাও কেউ কিন্তু অভিযোগ করছেন যে এর মধ্যে কিছু প্রার্থী তারা নির্বাচনী এলাকায় কিন্তু বিভিন্ন কৌশলে প্রচারণায় করেছেন এবং করছেন, এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফর্ম যে জমা দেওয়ার যে বিষয়টি সেটি চলছে। এছাড়াও রাজশাহীর যে 9টি উপজেলা রয়েছে 9টি উপজেলায় কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা তারা মনোনয়ন ফর্ম সেটি জমা দিবেন। সোহার, তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার একটু সিলেটে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী নাবিল হোসেন আছেন। নাবিল, হেভিওয়েট প্রার্থী কে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানে সার্বিক নিরাপত্তা কার্যক্রম, সার্বিক পরিস্থিতি সবকিছু একটু জানাবেন আমাদের। সোহার, নির্বাচনী আমেজ বলতে সেটি কিন্তু আজ সকাল থেকে আমরা সিলেটের রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে দেখতে পাচ্ছি। যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে তারা এখানে মনোনয়ন যে সেই জমা দেওয়ার কাজটি তারা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখন পর্যন্ত আসলে আমরা যেটি দেখলাম যে 3 জন প্রার্থী এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে সিলেটের 2 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী তাহসিনা রুশদিল লুনা, যিনি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী, উনি জমা দিয়েছেন। পাশাপাশি তার ছেলেও আসলে একই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে সিলেট 5 আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলামের আমির উবায়দুল্লাহ ফারুক তিনিও এখানে জমা দিয়েছেন। এর বাইরে আসলে সিলেট 4 আসনে বিএনপির
সমন্বিত প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেট 1 আসনে, বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদি, তাদেরও কিছুক্ষণের মধ্যে এখানে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। আর বাইরে জামায়াতের সমর্থিত প্রার্থী যিনি সিলেটে 1 আসন বর্ণনা আসনে, তারাও আসলে দুপুরের পর এখানে এসে মনোনয়নপত্র জমা দিবেন, সেটাই আমরা জানতে পেরেছি। এনসিপি নেতারাও আসলে দুপুরের পর তাদের যে সমর্থিত প্রার্থীরা তারা এখানে এসে মনোনয়নপত্র জমা দিবেন, এখন পর্যন্ত সেটি আমরা জানতে পেরেছি। এর বাইরে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকাল পর্যন্ত 56টি মনোনয়নপত্র সিলেটের 6টি আসনের জন্য সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে আসলে দলীয় প্রার্থীদের বাইরে 7 জন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন প্রার্থীদের সাথে, তারা এখানে এসেছেন। প্রার্থীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এই যে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, সেই কার্যালয়ে তারা এখানে এসেছেন এবং প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে এখন পর্যন্ত যে নির্বাচনী আমেজ বা নির্বাচনী অবস্থা বজায় আছে, সেটি যাতে শেষ পর্যন্ত থাকে। একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন তারা প্রত্যাশা করছেন ভোটারদের পাশাপাশি। নাবিল, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় 20 ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বা কারা। এতে লাইনচ্যুত হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি। প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে শুরু হয়েছে আংশিক ট্রেন চলাচল। রেলওয়ে পুলিশ জানায়, ভোর 5:15টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের 2 কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই জায়গায় 20 ফুট পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। লাইন পুনঃসংযোগের কাজ শুরু করেছে রেলওয়ে। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জানিয়েছেন, ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি 11টা 14 মিনিটে রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয়। এছাড়া ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসে দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত হয়ে নিচে পড়ে গেছে। পরে সবাই এসে দেখে পরে আর কি যাত্রীগুলো অনেক কষ্ট করে সবাই যাইতেছে ব্যাগ ট্যাগ নিয়ে। দেখি যে দুর্ঘটনা অনেক খারাপ, অনেক ভয়াবহ সমস্যা, যাত্রী আতঙ্কের মধ্যে ছিল। যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে এরা তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। একটা রেল খুলে ফেলছে দুষ্কৃতীরা, আমরা এটা উদ্ধার পরিচালনা করতেছি। আশা করতেছি 3-4 ঘন্টার ভিতরে হয়তো আমরা উদ্ধারটা শেষ করতে পারবো। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, কটি ট্রেন স্কেজুয়াল বিপর্যয় হলো আর যাত্রীদের ভোগান্তি তো হচ্ছে নিশ্চয়ই, সেখানে কি পরিস্থিতি দেখছেন এখন, যাত্রীরা কি বলছেন জানাবেন। সোহার, দেখুন, গফরগাঁওয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ট্রেনের যে শিডিউলগুলো রয়েছে সবকটি ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা যদি বলি যে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা রুটে যে রেলপথ রয়েছে, এই একটি মাত্র রেলপথে কিন্তু ট্রেনগুলো যাতায়াত করে থাকে। জামালপুরের যে ট্রেনগুলো রয়েছে এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4টি ট্রেন কিন্তু বিভিন্ন যে স্টেশন রয়েছে সেগুলোতে কিন্তু অবস্থান করছে, মূলত এই রেলপথ সচল না হয়। আমি যদি বলে রাখি যে অগ্নিবীণা ট্রেনটি কিন্তু সেই ঘটনাস্থলে কিন্তু আটকে আছে, পাশাপাশি যে যমুনা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটা কিন্তু ময়মনসিংহ আটকে আছে। আর এছাড়া যে কমিউটার যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ মুখী যে ট্রেনগুলো রয়েছে, 2টি ট্রেন কিন্তু একটা কমলাপুর আর একটি হচ্ছে এই গফরগাঁওয়ের পাশের যে একটি ওই পাশে যে স্টেশনটি রয়েছে সেখানে অবস্থান করছে। তো এইখান থেকেই যাত্রীরা যে বিষয়টি বলছেন যে আমরা দীর্ঘক্ষণ সময় এখানে অপেক্ষা করছি, পাশাপাশি যাত্রীদের যে ভোগান্তির কথা সেটা কিন্তু শুনছিলাম। তারা একটি বিষয় বলেছেন যে জোর দিয়ে যে আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সে কারণে কিন্তু এরকম ঘটনার কারণে কিন্তু তারা বলি হচ্ছেন বলে তারা মনে করেন। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পাশাপাশি যে রেলপথে যে একটা সুগম যাত্রা সেটি নিশ্চিত করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আরো তৎপরতা তারা আশা করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা জামালপুর যে রেলওয়ে স্টেশন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই ট্রেনগুলো শিডিউল বিপর্যয় হয়েছে কিন্তু এগুলো সচল করতে যে ব্যবস্থা সেটা কিন্তু তারা নিয়েছেন। যেমন ভৈরব কিশোরগঞ্জ রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো ওই রুট দিয়ে কিন্তু চলাচল করে জামালপুর স্টেশন বা দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছাবে। তো সব মিলে কিন্তু এই এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি যে যাত্রীদের ভোগান্তি হচ্ছেই, পাশাপাশি রেল স্টেশনে যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু আমরা দেখালাম। তারা মনে করছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে রেল পথ স্বাভাবিক হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যাত্রীরা বলছেন। সোহার।
নরসিংদী এক আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। এ সময় বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা শেষে খায়রুল কবির খোকন বলেন, এখনো নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে। সকল ষড়যন্ত্রের বেড়াজাল অতিক্রম করে এদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সুন্দর নির্বাচন করবে এমন আশা ব্যক্ত করেন খায়রুল কবির খোকন। এই নির্বাচনকে বানচাল করার জন্য, পণ্ড করার জন্য, দীর্ঘায়িত প্রলম্বিত করার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত, দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে। আমি আশা করি যে এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। সারা দেশে বেড়েছে শীতের দাপট। বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে বিঘ্ন ঘটছে নৌযান চলাচলে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি কষ্টে তৃণমূল মানুষ। কমেছে আয় রোজগার। কোথাও কোথাও শীত বস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাড়ছে শীতজনিত রোগবালাই। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। হাসপাতালগুলো শীতজনিত রোগে আক্রান্তদের ভিড়। সহজে সুস্থ না হওয়ায় অনেকে ছুটছেন বিশেষায়িত হাসপাতালে। চাঁদপুরে আইসিসিডিডিআরবিতেও রোগীর চাপে হিমশিম অবস্থা। বেড ফাঁকা না থাকায় মেঝে ও বারান্দাতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। পৌষের প্রথমার্ধে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির গ্রামীণ জনজীবন। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। প্রায় প্রতিটি হাসপাতালেই বেড়েছে রোগী ও স্বজনদের ভিড়। সহজেই সুস্থ না হওয়ায় অনেকেই ছুটছেন শীতজনিত রোগের জন্য বিশেষায়িত হাসপাতালে। চাঁদপুর মতলবে আইসিডিডিআরবিতে আর কোনো বেড ফাঁকা নেই। ভর্তি হওয়া রোগীদের 87%ই 5 বছরের কম বয়সী শিশু। অবুঝ সন্তানদের নিয়ে বারান্দাতে দিন কাটছে বাবা মায়ের। বাচ্চার আজকে কয়েকদিন যাবৎ বমি, পাতলা পায়খানা, সাধারণ ওষুধ খাওয়াইছি, আজকে কয়েকদিন ভালো হয় না। প্রথমে ছিল হালকা হালকা জ্বর, তারপরে বমি, মনে করেন এক রাত্রে 7 বার বমি করছে। পাতলা পায়খানা কমে না, বমিও কমে না। একটু যদি আমি আইতে এগুলো যাই, আমার শরীর অস্থির বদিয়া লাগে। বড়রাতে চিকিৎসা করাইছি, চিকিৎসা তেমন হয় নাই, নিয়ে আসছি মতলবে, এখানে আসছি, এখন ওষুধ খাওয়াইলাম। চিকিৎসকরা বলছেন, শীতকালে মূলত রোটা ভাইরাসের কারণেই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় 80%ই 2 বছরের নিচে শিশু। শিশুদের এই ডায়রিয়া সাধারণত ভাইরাস জনিত, রোটা ভাইরাস জনিত কারণে হয়ে থাকে। ডায়রিয়ার পাশাপাশি শিশুর বমি ও জ্বর থাকতে পারে। এই ডায়রিয়া ভালো হতে সাধারণত 30 থেকে 5 দিন সময় লাগে। খাবার স্যালাইন খাওয়াবেন, পথে যদি সিরাপথে স্যালাইন দেওয়া থাকে স্যালাইনটা দিয়ে নিয়ে আসবেন। তা না হলে অনেক সময় প্রতিমধ্যে মারাত্মক পানি শূন্যতায় আমাদের হাসপাতালে আসার আগেই রোগী মৃত্যুবরণ করতে পারে। গত 15 দিনে চাঁদপুর আইসিডিডিআরবিতে প্রায় 4000 রোটাভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।